নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। আজকে একটাই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আজকে রায় বা নির্দেশিকা। তার আগে বিষয়টা সম্পর্কে বলি। নারী সুরক্ষা, নারী অধিকার, এইগুলো দীর্ঘদিন ধরে কেন, আদিমকাল থেকে সভ্যতার একটা সমস্যা, যার জন্য বারবার নারী তো বটেই, এমনকি পুরুষদেরও অগ্রণী হয়ে এগিয়ে আসতে হয়। যেভাবে নারী অধিকারকে হরণ করা হয়, নারীদেরকে পর্দানুসীন করে রাখা হয়, নারীদেরকে নির্যাতন করা হয়। আর সেই নতুন করে তার তো উদাহরণ কিছু নেই। সম্প্রতি এই আরজিকর কাণ্ড থেকে শুরু করে এর আগে দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ড, একাধিক ধর্ষণ, খুন, নারী অধিকার হরণ করে নেওয়া, সেই ঘটনাও আমরা যেমন দেখি, তেমনই বধূ নির্যাতন, সতীদাহ প্রথা রদ করা থেকে যার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, সেই বধূ নির্যাতন রদ করা, কীভাবে এই নির্যাতন আটকানো যায়, শ্বশুরবাড়িতে পণের জন্য বা অন্যান্য যে কোনো কারণে বধূর ওপর নিগ্রহ, স্বামীর নিগ্রহ বা শ্বশুরবাড়ির নিগ্রহ কীভাবে রোধ করা যায়, তাই নিয়ে একাধিক আন্দোলন হয়েছে, অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন হয়েছে এবং পাশাপাশি আইনও হয়েছে। বধূ নির্যাতন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন 498 এ, যেটা ইন্ডিয়ান পেনাল কোডে বা ভারতীয় যে দণ্ডবিধি তাতে যেটা ছিল, বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা নতুন তার নামকরণ বা ধারার নম্বর হচ্ছে 84, এবং তাতেও পরিষ্কার করে বধূ নির্যাতন হলে যখনই কোনো স্ত্রী বা অভিযুক্ত গৃহবধূ যদি থানায় গিয়ে এফআইআর করেন, তৎক্ষণাৎ জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে শুরু করে তার দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা, একাধিক আইন রয়েছে এই রোধ করার জন্য, এটাকে আটকানোর জন্য। বধূরা যাতে তাদের অধিকার পান, জীবনের অধিকার বজায় থাকে, অত্যাচারিত না হন, সেই তার জন্য একাধিক আইন রয়েছে, তার প্রয়োগও রয়েছে। কিন্তু এর একটা উল্টো দিকও রয়েছে। দীর্ঘদিন ধরে উল্টো একটা অভিযোগ উঠে আসছে, শুধুমাত্র অভিযোগ নয়, একাধিক উদাহরণ, যে বধূ নির্যাতন রোধ করার নামে এই আইনকে অপব্যবহার করা হচ্ছে, এবং সেটা করছেন খোদ স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে প্রতিহিংসা নেওয়ার জন্য বা শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রতিহিংসা জারি করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করছেন পুলিশ থানায় গিয়ে। এবং যেহেতু এই আইনে বলা হয়েছে অভিযোগ দায়ের করা হলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে, জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করতে হবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একাধিকবার এই নিয়ে কিন্তু যে অভিযোগ আসছে যে স্ত্রী তারা অপদস্থ করছেন তার স্বামীকে, শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির একাধিক লোকজনকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে। এইটা নিয়ে এর আগেও একাধিক মামলা হয়েছে বা কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং বর্তমানে কখন গ্রেপ্তার করা যাবে, কখন গ্রেপ্তার করা যাবে না, সেই নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা কোর্ট জারি করে দিয়েছে। কোন কোন ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা হবে, কোন কোন জায়গায় জামিন পাওয়া যাবে, লকআপে নির্বিচারে কতক্ষণের বেশি আটকে রাখা যাবে না, কতদিনের মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, কত সময়ের মধ্যে, এইগুলো কিছু কিছু নির্ধারিত হয়েছে। কিন্তু যেটা আজ পর্যন্ত নির্ধারিত এখনো পর্যন্ত ছিল না, যে বিবাহ বিচ্ছেদ যদি শেষ পর্যন্ত হয়, সেটা শুধুমাত্র বধূ নির্যাতনকে কেন্দ্র করেই নয়, নির্যাতন না হলেও বিবাহ বিচ্ছেদ এটাও একটা বিবাহ যেমন একটা স্বাভাবিক প্রক্রিয়া, তেমনই বিবাহ বিচ্ছেদটাও একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এসেই দাঁড়িয়েছে। খোরপোশের পরিমাণ কী হবে, এই নিয়েও কিন্তু নতুন করে একটা বিতর্ক বহুদিন ধরে উঠছে, যে অনেক ক্ষেত্রেই বিবাহ বিচ্ছেদের নাম করে অবাস্তব পরিমাণে খোরপোশ দাবি করেন স্ত্রী পক্ষ বা কন্যা পক্ষ বা মহিলা পক্ষ। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে অবাস্তব পরিমাণে খোরপোশ চাওয়া যাবে না, এবং এটা উঠে এসেছে সম্প্রতি। অতুল সুভাষ নামে বেঙ্গালুরুর একটি ছেলে, সে সুইসাইড করেছে, এবং সুইসাইড করার পেছনে সে তার সুইসাইড করার আগে সুইসাইডাল নোট এবং একটা লম্বা প্রায় 1 ঘন্টার ভিডিও সে সমাজ মাধ্যমে পোস্ট করে, এবং তাতে ছত্রে ছত্রে সে বর্ণনা করেছে সে তার স্ত্রীর হাতে কিভাবে দিনের পর দিন ব্ল্যাকমেলের শিকার হয়েছে, তাকে দিনের পর দিন তার নামে মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে, তার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে, এবং শেষ পর্যন্ত তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। এইটা স্বীকারোক্তি সে জানিয়ে সে খোদ আত্মহত্যা করে, যেটা নিয়ে গত 2-3 দিন ধরে গোটা কর্ণাটক তো বটেই, গোটা জাতীয় রাজনীতি উত্তাল। এবং সেই নিয়ে আজকে সুপ্রিম কোর্ট সেই ঘটনার পরিপ্রেক্ষিতে
খোরপোশ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করে দিয়েছি। সেই নির্দেশিকাগুলো আপনাদের আগে জানিয়ে দিই, তারপর আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন ধরে যে সমস্ত পুরুষরা এই ধরনের অবিচারের শিকার হচ্ছেন তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তার সংগঠন রয়েছে অল বেঙ্গল মেন্স ফোরাম, অল ইন্ডিয়া মেন্স ফোরাম, তার সঙ্গে পাশাপাশি পুরুষ অধিকার সংগঠন, একাধিক সংগঠনে তার সঙ্গে আমরা কথা বলবো। তার আগে জানিয়ে দিই, সুপ্রিম কোর্ট আজকে এই সংক্রান্ত কী নির্দেশিকা দিল, যে বিবাহ বিচ্ছেদের পরে অবাস্তব খোরপোশ দাবি করা যাবে না। খোরপোশ চাওয়ার ক্ষেত্রে কি কি মানদণ্ডকে সামনে রেখে সেই খোরপোশ সংক্রান্ত নির্দেশ বিচারকরা বা বিচারপতিরা দেবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টকেই, হাইকোর্টকে এবং যাবতীয় নিম্ন আদালতের বিচারক এবং বিচারপতিদের খোরপোশ সংক্রান্ত নির্দেশ দেওয়ার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে কী কী মানদণ্ড ঠিক করে দিল। প্রথমেই খতিয়ে দেখতে হবে স্বামী এবং স্ত্রীর আর্থসামাজিক অবস্থানটা কী, অর্থাৎ আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে তারা কেমন ধরনের জীবনযাপন করেন। তারা কি ধনী, তারা কি মধ্যবিত্ত, তারা কি নিম্নবিত্ত, তারা কি অত্যন্ত গরিব, গোটা বিষয়টাই দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর এই যে খোরপোশ চাওয়া হচ্ছে, তাতে স্ত্রী এবং সন্তান থাকলে সেই সন্তানের ভবিষ্যৎ জীবনের মূল প্রয়োজনগুলো কী কী। মূল প্রয়োজন, এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলাস বেসনটা প্রয়োজনীয়তা নয় বলে সুপ্রিম কোর্ট মনে করছে। মূল প্রয়োজন অবশ্যই শিক্ষার খরচ, স্বাস্থ্যের খরচ, ভালোভাবে বেঁচে থাকার খরচ, বাড়ি ভাড়া দিতে হলে তার খরচ, জীবনযাপনের খরচ, যেগুলো মূল প্রয়োজন, বেসিক নিড। এবং মূল শব্দটা এটাই বলা হচ্ছে, গয়নার প্রয়োজন, ঘুরতে যাওয়ার প্রয়োজন, বিলাস সামগ্রীর প্রয়োজনটা কিন্তু মূল প্রয়োজনের মধ্যে পড়ে না। সেই মানদণ্ড সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দিচ্ছে। 3, স্ত্রী তার সম্পত্তি এবং আয়ের উৎস কী। এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ, স্ত্রীর কথাও বলা হয়েছে যে শ্বশুরবাড়ি থাকাকালীন তাঁর জীবনযাপন কেমন ছিল, অর্থাৎ স্ত্রীর রোজগার কী বা আয়ের বা সম্পত্তির উৎস কী, সেটা খতিয়ে দেখতে হবে খোরপোশের পরিমাণ ঠিক করার আগে। এবং তার রোজগারের ক্ষেত্রে হতেই পারে এমন যে বিয়ের আগে স্ত্রী চাকরি করতেন বা সেই মহিলা চাকরি করতেন, কিন্তু বিয়ে করার পর সংসার সামলাতে গিয়ে, পরিবার সামলাতে গিয়ে তিনি চাকরি ছেড়ে দিলেন। অর্থাৎ সেই কন্ডিশনটাও, স্ত্রীর আদৌ সেই সময় নিজস্ব কোনো রোজগার আছে কি না, সেইটাও খতিয়ে দেখতে হবে এই নির্দেশ দেওয়ার সময়। রোজগারহীন মামলাকারী দুপক্ষই হতে পারে, স্বামীও রোজগারহীন হতে পারেন, কর্মহীন স্ত্রীও হতে পারে, দুপক্ষই। সেক্ষেত্রে তার মামলা চালানোর জন্য যে আইনি খরচ, আইনি লড়াই, সেই খরচের বন্দোবস্তটা কোত্থেকে হবে সেটা দেখতে হবে। এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ যে আর্থিক ক্ষমতা এবং রোজগার অনুযায়ী খোরপোশের পরিমাণ নির্ধারণ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে স্বামীকে খোরপোশ যদি দিতেই হয়, সেক্ষেত্রে স্বামীর আর্থিক ক্ষমতা কতটা, রোজগার কতটা, সেই অনুযায়ী তার খোরপোশের পরিমাণ ঠিক করতে হবে। যেটা নিয়েই বহুলাংশে অভিযোগ যে আকাশ কুসুম অবাস্তব দাবি করা হচ্ছে খোরপোশের জন্য, কোটি কোটি টাকা দাবি করা হচ্ছে। সেই দাবি কতটা যুক্তিযুক্ত খোরপোশের জন্য সেটা কিন্তু বিচার করে দেখতে হবে। পাশাপাশি বিচ্ছেদের পর স্বামীর অন্যান্য কী দায়িত্ব থাকবে সেটাও নির্ধারণ করে দেবে আদালত। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। আমরা নন্দিনী দেবীর কাছে চলে যাব। নন্দিনী দেবী আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের আগেও পরিচয় দিয়েছি। নন্দিনী দেবী দীর্ঘদিন পুরুষদের প্রতি অবিচারের যে ক্ষেত্রে এই যে আন্দোলন, সেই বিভিন্ন একাধিক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত। নন্দিনী দেবী, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ নন্দিনী দেবী, প্রথমেই সুপ্রিম কোর্টের বিষয়টা তো আমরা আসছি না, আগে আমাদের দর্শকদের, আপনি তো দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনি যদি কয়েকটা উদাহরণ বলেন যে এই যে মিথ্যে মামলায় ফাঁসানো বা এই ধরনের প্রতারণা করা বা খোরপোশ নিয়ে অবাস্তব চাহিদা, এর ফলে পুরুষদের কতটা ভুগতে হয়েছে, বা এই ধরনের যদি কিছু উদাহরণ যে কতটা আঘাত এসেছে সেই পুরুষের ওপর, তার সংসারের ওপর, তার মা বাবা অর্থাৎ স্ত্রীর ক্ষেত্রে যিনি শ্বশুর শাশুড়ি, এই ধরনের কয়েকটা উদাহরণ যদি আপনি আগে আমাদের দর্শকদের শোনান, যে ধরনের ঘটনা নিয়ে আপনারা লড়াই করছেন, লড়ছেন, আদালতে হোক, সমাজে হোক। দেখুন রাজা, আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা একটা এরকম অনুষ্ঠান আজকে করছেন। তবে যে ঘটনা ঘটার পরে আজকে আমাদের এরকম ধরনের অনুষ্ঠান চ্যানেলে চ্যানেলে করতে হচ্ছে, মানে ভারতবর্ষের সমস্ত ছোট বড় মিডিয়া সবাই উত্তাল হয়েছেন, এটা তো খুব একটা সুখকর ঘটনা নয়। তবু একটা কোনো মানে পাওয়া গেল এমন একটা ঘটনা যার ফলে সবাইকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা যারা পুরুষ অধিকার কর্মী অনেক বছর ধরে এগুলো রোজ দেখে আসছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকেই হয়তো আপনাদের
মিডিয়ার মানুষজনের মনে আছে, সাধারণ মানুষ মনে নাও রাখতে পারেন। বারাসাতে সুধাংশু দাস তিনি চলে গেছিলেন এবং একই রকম তার শ্বশুর বাড়ির থেকে তাকে, মানে যেটাকে মেয়েদের ক্ষেত্রে বলা হয় না পণ চাওয়া হচ্ছে, তার শ্বশুর বাড়ির থেকে এত টাকা চাওয়া হচ্ছিল তার কাছে যে তিনি একেবারে মানে পাগল হয়ে যাচ্ছিলেন এবং বাধ্য হলেন তিনি সুইসাইড করতে। বারাসাতে সুধাংশু দাস, আবার আমি বললাম তিনি, এবং কিছুদিন আগে তার বাবা মারা যান, তার মায়ের তিনি একটি মাত্র সন্তান, বারাসাতে তিনি মানে আত্মহত্যা করেন এবং তার স্ত্রী সম্ভবত আজও ফেরার, তাকে মানে খুঁজে পাওয়া যায়নি, মানে তাকে যে ধরা হবে তিনি কোথাও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং সে নিয়ে বারাসাত কোর্ট উত্তাল। আমরা রেগুলার বারাসাত কোর্টে যাচ্ছিলাম, তার মা আর দিদির অবস্থা চোখে দেখা যেত না এরকম। এবং আরো অনেক ঘটনা সবার যে এরকম মিডিয়ার সামনে এসেছে, কারণ গতকাল অতুল সুভাষ যেহেতু একটা 24 পাতার সুইসাইড নোট রেখে গেছেন, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু এর আগে এরকম বহু বহু ঘটনা যে আপনারা এখানে দেখাচ্ছেন সমানে, আপনাদের এখানে যে এত এত পুরুষ মানুষ প্রাণহানি হয়েছে। আমাদের অফিসে বহু মা আসেন, বহু বোন, বহু স্ত্রী আসেন, সেটা হয়তো অন্য ঘটনার কারণে, কিন্তু এরকম খোরপোশের মামলার কারণে তো বহু মা। এরকম যদি আরো দু একটা উদাহরণ আপনি দেন, যেমন বারাসাতের ঘটনাটা বললেন, আপনার যদি মনে পড়ে এই মুহূর্তে আরো এই ধরনের দু একটা ঘটনা যে কতটা আমি আপনাকে বলতে পারি যে আমাদের অফিসে এরকম আরেকটি ছেলের মানে ঘটনা ঘটেছিল। তারা এখানে থাকেন না, তারা নদিয়ার দিকে থাকেন। সেই ছেলেটিও এরকম ভাবে চলে গিয়েছিলেন, তার মানে সংসারে মানে তিনি একমাত্র রোজগারে ছিলেন, কিন্তু তিনি নিয়ে চাপ সহ্য করতে পারেননি। তার দুদিন আগেও তিনি আমাদের অফিসে এসেছেন, আমরা তাকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করছিলাম যে আমরাও খুবই লড়াই করার চেষ্টা করব যাতে তার এই মানে খোরপোশটা একটু কম হয়। কিছু যেটা হয় ওই সময় তিনি বিশ্বাসও রাখতে পারছিলেন না কারুর উপরে এবং তিনি মানে সুইসাইড করেন। তিনি আর বলেন যে এই জীবন রাখবেন। এবং যেটা হয় না এই সব কিছুর মধ্যে শুধু খোরপোশ না, আরো অনেক কিছু থাকে, যে অনেক দিন ধরে ডিভোর্স পাচ্ছেন না, বাচ্চাকে দেখতে পাচ্ছেন না। এই যে যেটা অতুল সুভাষের ক্ষেত্রেও ছিল, অতুল সুভাষ শেষ দিকে বলছিলেন না যে আমি বাচ্চাকে কাছে পাচ্ছি না, আমি স্ত্রীর সঙ্গে থাকতে পারছি না, আমার রোজগার করা কষ্টের অর্থ আমি তাহলে তাদের দেবো কেন, এনারা আমার পয়সার উপরেই থাকবেন কিন্তু আমি কোনো কিছুই পাবো না। এই ব্যাপারটা না পুরুষ মানুষকে খুব হন্ট করতে থাকে। কাজে এরকম আমাদের অফিসে এছাড়া আরেকজনও, সেটা বেশ 2-3 বছর আগের কথা, তিনি আমাদের সঙ্গে বিকেলবেলা মিটিং করলেন, রাত্রিবেলা তিনি হঠাৎ বাড়ি গিয়ে সুইসাইড করলেন। পরের দিন সকালে যখন শুনছি আমরা কেউ বিশ্বাসই করতে পারছি না। এবং এদের আপনি বুঝতে পারবেন না, এরা হয়তো আগের দিন অব্দি অফিস করেছেন, কিন্তু পরের দিন হঠাৎ করে তারা এরকম একটা ডিসিশন নেন। মানে এই চাপটা না তারা নিতে পারেন না। মানে এত বিভিন্ন রকম, কেউ 1 কোটি টাকা চাইছেন, কেউ 3 কোটি টাকা চাইছেন। এখানে এই যে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ, মানে এই নির্দেশ কতটা কার্যকরী হবে বলে আপনি মনে করেন? মানে এই ক্ষেত্রে তো সংসদে আবার আমি খুব ধন্দে এরকম এই নির্দেশ এক্স্যাক্টলি না হলেও এর আগেও তো এসেছে যে যারা খোরপোশ চাইছেন আগে কিন্তু মানে তাদের ইনকাম ট্যাক্স জমা দিতে হয় কোর্টে, তাদের মানে আয় ব্যয়ের হিসেব, সম্পত্তির হিসেব জমা দিতে হয়, তারপরে সেই ছেলেটি তার জমা দিতে হয়। কিন্তু এগুলো কি সত্যি মানা হয়? এরকম আমি অনেক মেয়েকে জানি, কেউ মনে করবেন আমি সব মেয়েদের কথা বলছি না, তারা চাকরি ছেড়েছেন খোরপোশ নেবেন বলে, তারা চাকরি করেন সেটা লুকিয়ে রেখেছেন, ক্যাশে মাইনে নেন খোরপোশ নেবেন বলে। মানে খোরপোশের অ্যামাউন্ট এতটাই বেশি পাওয়া যায় বা যেতে পারে, যার ফলে তারা মনে করছে যে তাদের চাকরি করারও দরকার নেই, পরিশ্রম করে রোজগারও দরকার নেই। এবার আরেকটা মজা আপনি দেখুন আমাদের দেশে, হ্যাঁ, আপনি একজন পুরুষ মানুষ হলে আপনি যদি বিয়ে করেন, মানে ধরুন দ্বিতীয় বিয়ে করেছেন, আপনাকে কিন্তু প্রথম স্ত্রীকেও তখনও খোরপোশ দিয়ে যেতে হবে। এটা ভাবুন, আপনি কিন্তু তার থেকে মুক্তি পাচ্ছেন না। কিন্তু বিভিন্ন মহিলা আছেন, সবাই নন, বিভিন্ন মহিলা আছেন যারা কিন্তু বিয়ে থেকে বেরিয়ে ডিভোর্স করে খোরপোশ নিয়ে লিভ ইন করছেন, কিন্তু খোরপোশটা নিচ্ছেন। অর্থাৎ বিয়েটা তারা করছেন না, কারণ বিয়ে যদি আপনি করেন এবং সেটা প্রমাণিত হয়, যদি আবার রেজিস্ট্রি করেন, আপনার তো খোরপোশটা বন্ধ হয়ে যাবে। কারণ আপনি লিভ ইন করছেন কিন্তু খোরপোশ নিচ্ছেন, কারণ লিভ ইন প্রমাণ করা খুব দুষ্কর। তাই জন্য সত্যি অদ্ভুত, মানে দুটো মানুষ তাদের মনের মিল হচ্ছে না, সেই জন্য তারা একটা একসঙ্গে থাকার সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে। এবার আমি একটা কথা বলি রাজা, আজকে আমরা তো সবসময় ইকুয়ালিটির কথা বলছি, আমরা বলছি মেয়েরা এম্পাওয়ার্ড হচ্ছেন, অবশ্যই মেয়েরা তো অনেক এগিয়েছেন, অনেক কিছু করছেন, চাঁদে মানে চন্দ্রযানের জন্য চন্দ্রতে তারা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন, বহু জায়গায় যাচ্ছেন, পাইলট হচ্ছেন, আপনার ডিফেন্সে তারা বড় বড় পোস্ট পাচ্ছেন। কিন্তু মেয়েরা কি সত্যি সমান হতে পারছেন? সত্যি কথা নন্দিনী দেবী, আপনি যে বিষয়গুলি তুলে ধরলেন, উদাহরণ থেকে শুরু করে আশঙ্কার কথা, সেটা সত্যিই আশঙ্কার যে একটা আইনকে
একটা গোষ্ঠীর একটা অংশ যদি তাদের রোজগারের বিষয় হিসেবে অপব্যবহার করে, সেই অপব্যবহার থেকে আদৌ মুক্তি হবে কিনা সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে অবশ্যই আমরা তাকিয়ে আছি। সেই নির্দেশ কার্যকরী হবে কিনা, কতটা কার্যকরী হবে। আপনাকে অনেক ধন্যবাদ নন্দিনী দেবী। আমাদের সময় একেবারেই শেষ। সংক্ষিপ্ত সময়ের মধ্যেও যেটুকু আপনি তুলে ধরলেন সেটা কিন্তু সত্যিই খুব চিন্তার, সত্যিই খুব আশঙ্কার। নেশন টাইমে এই মুহূর্তে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। প্রভিডেন্ট ফান্ডের টাকা এক লহমায় তুলে ফেলতে পারবেন এটিএম মেশিন থেকেই। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার সওয়াল জবাব থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। এমনই বেশ কয়েকটি খবর নিয়ে দেখে নিন নেশন এক্সপ্রেস।